মানে আমি কখনোই বলছি না যে তুমি অন্যায়কে সাপোর্ট করো। পরিবর্তন তো একজন কবি বা সাধকের পক্ষে আনা তো সম্ভব নয়। তিনি হয়তো গানের মাধ্যমে বুঝিয়ে যেতেন যে বর্তমান সমাজ কেমন চলছে। সব মানুষ যদি এটাই মনে করে যে সমাজটা বদলানো উচিত, যেটা আগে নেই, তাহলে বদলাচ্ছে না কেন? আমি এটা বিশ্বাস করি যে চেঞ্জ ইজ ইনএভিটেবল। কেউ সেটা অ্যাকসেপ্ট করতে পারে, কেউ পারে না। ওয়েলকাম টু ইনকোরা টিভি। আর আমার সঙ্গে এই মুহূর্তে হাজির রয়েছেন খোদ রামপ্রসাদ ওরফে সব্যসাচী দা। ওয়েলকাম। অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগলো। কেমন আছো প্রথমে বলো? ভালো আছে। দেখতে দেখতে রামপ্রসাদের 300 এপিসোড। প্রথমেই জানতে চাইবো, তুমি যখন রামপ্রসাদ শুরু করেছিল, যখন ইন্টারভিউ হয়েছিল, বলেছে যে তুমি অনেক কিছু তার লেখা পড়েছো, অনেক কিছু উপলব্ধি করেছো। 300টা এপিসোড, পুরো সেই চরিত্রটার মধ্যেই তুমি বেঁচেছো। তো জানতে চাইবো আর কতটা উপলব্ধি, মানে তোমার নিজের মধ্যে কতটা উপলব্ধি হলো? সাধারণত আমি শুরুতেই যেটুকুনি পড়াশোনা করা সেটুকু করি বা একটা চরিত্র সম্বন্ধে জানবার চেষ্টা করি। এটা তো মোটামুটি সবাই জানে, সেটা হয়তো আমরা অভিনেতারাও জানি, দর্শকও জানেন যে একটা চরিত্র যখন এস্টাবলিশ করা হয় তখন গল্পের খাতিরে, ধারাবাহিকের খাতিরে অনেক কিছুই হয়তো তার মধ্যে চেঞ্জেস আসতে থাকে। তো প্রথম একটা চরিত্র অনুধাবন করবার জন্য যেটুকুনি পড়াশোনা করতে হয় সেটুকুই আমি করি। একবার যখন সেটা একটা গল্পের ধাঁচে পড়ে যায় আর কি, এবার যেই অনুযায়ী গল্প চলতে থাকে সেই চরিত্রটাও সেইভাবে চেঞ্জ হতে থাকে। কিছুটা ফিজিক্যালি চেঞ্জ হয়, মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে কিছুটা চেঞ্জ হয়, আর কিছুটা হয় হয়তো তার অভিনয়। তো 300 বছর, মানে 300টা এপিসোডে এবং 300 বছর আগের, তো দুটোকে সামঞ্জস্য যদি তুমি বজায় রেখে দেখো যে 300 বছর আগের সেই গল্প যখন আমরা এখন দেখছি, এবং এই 300টা এপিসোডে প্রথম রামপ্রসাদ যেমন ছিল তার বিয়ে হওয়ার আগে, তার লুক থেকে শুরু করে, তার চেহারা থেকে শুরু করে, সেটা এখন যেখানে তার দুজন সন্তান হয়ে গেছে, যেখানে এতটা পথ সে জার্নি করে এসেছে, বাড়িতে থাকে না বাইরে থাকে, তার ম্যাচিউরিটি বেড়েছে, তো সেটা হয়তো আমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সেও দেখা যায়, এবং তার সাথে অভিনয় যতটা চেঞ্জ করে সেটা। যদি আজকে বলা হয় যে রামপ্রসাদ থেকে কোন জিনিসটা সব্যসাচীর মধ্যে তুমি অ্যাডপ্ট করেছো, সেই দিক থেকে কি বলবে? দেখুন, অ্যাডপ্ট করেছি বলাটা তো খুব মুশকিল, কারণ রামপ্রসাদকে কেউই চোখে দেখেনি। তো পুরোটাই বই পড়ে একটা চরিত্রকে যতটা আত্মস্থ করা যায়, এবং সেটা তো মানুষ বলবে যে কোন জিনিসটা ভালো লাগে বা কোনটা লাগে না। তবে আমার যেটা ভালো লেগেছে বা আমি খুব মাইনুটলি যেটা করে থাকি সেটা হচ্ছে যে যখনই কোনো নতুন গান পাই রামপ্রসাদে, প্রত্যেকটা গানের অনেক অন্তর্নিহিত অর্থ থাকে। সেই অর্থগুলি আমরা যখন গান শুনি, সাধারণত আমরা সুরটা বা সেই তালটার মধ্যে দিয়ে গানটা চলে যায়, কিন্তু যদি সেটাকে লেখার মতন করে পড়া যায় তাহলে বোঝা যায় যে রামপ্রসাদ কী বলতে চেয়েছেন, কতটা গূঢ় অর্থ তিনি তার গানের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আর কি। সেটা আমার সত্যি বলতে জানতে খুব ভালো লাগে। এই সময়ে দাঁড়িয়ে যদি রামপ্রসাদ থাকতেন, তাহলে কি কি পরিবর্তন আনতে পারতেন? পরিবর্তন তো একজন কবি বা সাধকের পক্ষে আনা তো সম্ভব নয়। তিনি হয়তো গানের মাধ্যমে বুঝিয়ে যেতেন যে বর্তমান সমাজ কেমন চলছে। রামপ্রসাদের গানের মাধ্যমে আমরা বুঝতে পারি যে সেই সময় বর্গী হামলা কীরকম হতো, আমরা সেখানকার মানুষের অবস্থা কেমন ছিল। আমরা বুঝতে পারি যে সিরাজউদ্দৌলার পতনের সময়কার, সেই সময়কার, মানে ব্রিটিশ যখন ঢুকে গেছে সেই সময়কার পারিপার্শ্বিক আবহাওয়া কীরকম ছিল। সেইগুলো তার গানের মাধ্যমে, মায়ের প্রতি তো তার গান নিবেদিত ছিলই, কিন্তু এটা ছাড়াও তিনি সমাজটাকে ফুটিয়ে তুলে গেছেন যে 300 বছর আগে বাংলার সমাজ কেমন ছিল। গানগুলো জানলে হয়তো খানিকটা আমরা সেটা বুঝতে পারি, এখন থাকলে উনি সেটাই করতেন। দেখতে দেখতে 300 পর্ব হয়ে গেল। এই তোমার এই জার্নিটা, তুমি একটু আগেই বলে যে লম্বা জার্নিটার কথাটাও বললে, তবে নতুন এন্ট্রি তিয়াশা এসেছে, একটু জানতে চাইবো সেই সম্পর্কেও। তিয়াশা এখানে রানী ভবানীর চরিত্রে অভিনয় করছে, নাটোরের রানী ভবানী, এবং রানী ভবানী বলতে গেলে একজন লেজেন্ডারি চরিত্র সেই সময়কার, এবং তার নিজস্বই প্রচুর গল্প রয়েছে। মানে যদি রানী ভবানীকে নিয়েই যদি কোনো কাজ করা যায় তাহলেই সেটারও কোনো গল্পের শেষ নেই, অনেক গল্প পাওয়া যায়। তো এমন একটি আইকনিক চরিত্র রামপ্রসাদ ধারাবাহিকে যখন প্রবেশ করেছে, তো ডেফিনেটলি তার একটা ইম্প্যাক্ট থাকবেই, এবং সেই গল্পটি এখন চলছে, এবং সেই গল্পের বিভিন্ন মোড়ও আছে। কেন এসেছে রামপ্রসাদের কাছে সেটারও কারণ আছে, সেটা তো জানতে গেলে দেখতে হবে। একটু আগেই বললে যে রামপ্রসাদের লেখা গান, সেইগুলো দিয়ে সমাজকে বদলানোর যেই কথাটা তুমি বললে, একটা কথা বলো যে সমাজ বদলায়, কিন্তু মানে এখন যদিও বই পড়ার ব্যাপারটা অনেকটা যেন কোথাও গিয়ে কমে গেছে, লোকে অডিও বুক নিয়ে এখন বেশি
মেতেছে, বই পড়া বা ওই ব্যাপারটাকে অত গভীরে ওই ব্যাপারটা আর হয় না। তো সেখানে দাঁড়িয়ে একটা বই বা একটা গান তো সমাজকে বদলাতে পারে। সেই জায়গাটায় দাঁড়িয়ে যেটা প্রশ্নটা ছিল যে রামপ্রসাদের কি ওই লেখা বা ওই গানটা দিয়ে মানুষ বদলাতে পারতো, এই বিষয়টা একটুখানি বলো। এই মুহূর্তে মানে আমি একবারও এটা বলছি না যে রামপ্রসাদ এই সময় গান লিখে হয়তো সমাজকে বদলাতে পারতেন। আমি খালি এটাই বলছি যে সমাজের এই মুহূর্তে সমাজ যেভাবে চলছে বা আশেপাশে যা ঘটছে সেটা হয়তো তার গানে কিছুটা হলেও রিফ্লেক্ট করতো, যেটা 300 বছর আগের সমাজও খানিকটা রিফ্লেকশন পাওয়া যায় ওনার গানে, এইটুকুই। এবং বদলানোর প্রসঙ্গে দেখো মানে চেঞ্জ, আমি এটা বিশ্বাস করি যে চেঞ্জ ইজ ইনএভিটেবল, ঠিক আছে? সেটা মানে এই বদলটা ঘটবেই, সময়ের সাথে সাথে সেই বদলটা ঘটতে থাকে। সমাজ বলো, মানুষ বলো, সব কিছুতেই বয়সের সাথে সাথে সেই চেঞ্জটা আসতে থাকে আর কি। তো কেউ সেটা অ্যাকসেপ্ট করতে পারে, কেউ পারে না, কেউ হয়তো মানে মানে এটা ভাবে যে মানে সমাজ আগে কীরকম ছিল, এখন কোথায় এসেছে বা কীভাবে এগিয়ে চলেছেন সো অন। আমার মনে হয় না যে কেউই সেটা সেরকমভাবে বদল করতে পারে। সব মানুষ যদি এটাই মনে করে যে সমাজটা বদলানো উচিত, যেটা আগে নেই, তাহলে বদলাচ্ছে না কেন? কারণ চেঞ্জ ইজ ইনএভিটেবল, ওটা একদিকেই যাবে আর কি। তো সেটা আমার মনে হয় অ্যাডাপ্ট করে নিতে হয়। এবং অবভিয়াসলি মানে আমি কখনোই বলছি না যে তুমি অন্যায়কে সাপোর্ট করো, বাট তোমাকে তো ভালোর দিকেই থাকতে হবে। কিন্তু সেটা হয়তো লেখার মাধ্যমে কিছু কিছু জায়গাতে ফুটে ওঠে, এবং সেটা এখনকার লেখক কবি যাদের লেখা, বিভিন্ন সময়কার লেখা যদি পড়া যায় তাহলেও বোঝা যায় যে তাদের লেখাতে সেগুলো ফুটে ওঠে।